সুপ্রিয় দর্শক, শিক্ষার্থীদের স্বপ্ন ক্যারিয়ার নিয়ে আমাদের বিশেষ আয়োজন চাকরি.com অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। এই অনুষ্ঠানে আমরা শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে আলোচনা করে থাকি। আর এই আলোচনা করতে আমাদের মাঝে উপস্থিত হন একজন বিশেষ অতিথি। এছাড়াও অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা জানব দেশের কিছু চাকরির খবর। দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। প্রথমেই জানতে চাইবো, উচ্চশিক্ষায় আমাদের শিক্ষার্থীরা তো বিদেশে যেতে আসলে খুবই ইচ্ছুক এবং তারা চায় যে বিদেশে পড়াশোনা করার জন্য। এক্ষেত্রে আসলে একজন শিক্ষার্থী যদি বিদেশে যেতে চায় উচ্চশিক্ষার জন্য, তাহলে তাকে কি কি প্রস্তুতি নিতে হবে? আসলে প্রথমে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা মাইন্ড সেট আপ। আপনাকে মাইন্ডটা প্রথমে তৈরি করতে হবে এইভাবেই যে আমি আসলে পড়াশোনা করব দেশের বাহিরে। আর সেই মাইন্ড সেট আপটা যদি আপনার ঠিক থাকে তাহলে পরবর্তীতে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে আপনার আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে আপনার পড়াশোনার যে আপনার যে লেভেল যেটা সেটা আপনার কতটুকু আছে সেটা দেখতে হবে। যেমন আমি যদি বলি যে মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে নর্মালি আমরা দেশের বাইরে যাই পড়াশোনা করার জন্য। আগের যে আন্ডার গ্রাজুয়েট পর্যায়ের যে পড়াশোনা, বিশেষ করে যে এসএসসি, এইচএসসি এবং বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যে আন্ডার গ্রাজুয়েট লেভেল রয়েছে, সেই জায়গায় আপনার একটা ভালো একটা রেজাল্ট থাকতে হবে। মোটামুটিভাবে ভালো হলেই চলে। এরপরে যে জিনিসটা দরকার, যে দেশের বাইরে যখন সে যাবে, ম্যাক্সিমাম কান্ট্রিগুলোতেই কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার রয়েছে। আপনার ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রথমতই যে জিনিসটার দরকার সেটা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে পারদর্শী হতে হবে। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছাড়াও আপনার কিছু কিছু কান্ট্রি রয়েছে তারা তাদের নিজস্ব ভাষা ব্যবহার করে। সেক্ষেত্রে নিজস্ব ভাষা যে কান্ট্রি রয়েছে সেই ভাষাগুলোও তাকে আয়ত্তে আনতে হবে। যেমন ধরেন ইংরেজির জন্য আমরা জানি যে আইএলটিএস আছে, তারপর আপনার জিআরই আছে, টুফেল আছে, এই সমস্ত ভাষা তাকে শিখতে হবে। এবং অন্যান্য দেশের যে লোকাল ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেই লোকাল ল্যাঙ্গুয়েজগুলোও তাকে মানে শিখে নিতে হবে। অর্থাৎ কিনা সে আসলে কোন দেশে যাবে সেটা আগে যদি ডিটারমাইন করা থাকে সেই অনুযায়ী তার ভাষার প্রস্তুতিটা নিতে হবে। এটা হলো একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে তাকে অবশ্যই আপনার যে প্রয়োজনীয় যে ডকুমেন্টস, যে সার্টিফিকেটগুলো রয়েছে সেই সার্টিফিকেটগুলো আগেভাগেই তাকে অ্যাটাস্টেড করে রাখতে হবে। তো এই প্রস্তুতিগুলো নিতে হবে। এবং আরেকটা ব্যাপার যেটা কাজ করে সেটা হলো যে উচ্চশিক্ষার জন্য আপনার শুধু একাডেমিক সার্টিফিকেটই যথেষ্ট নয়, তাকে যে সহশিক্ষা, যেটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, বিশেষ করে স্বেচ্ছাসেবকমূলক যে কাজগুলো রয়েছে সেই সমস্ত কাজে তার যদি অভিজ্ঞতা থাকে তাহলে সেটাও কিন্তু তার উচ্চশিক্ষার জন্য মানে সহায়ক ভূমিকা পালন করে। সুতরাং এই কাজগুলা আগেভাগেই তার এই প্রস্তুতিগুলো যদি নেওয়া থাকে তাহলে তার জন্য বিদেশে অ্যাপ্লাই করা বা প্রস্তুতি নেওয়াটা সহজ হয়। স্যার, বিদেশে আসলে পড়াশোনার খরচটা অনেক বেশি, আর সেক্ষেত্রে শিক্ষার্থীদের বহন করা অনেক সময় কষ্টকর হয়ে ওঠে। তো এই ক্ষেত্রে স্যার, বেশ কিছু আন্তর্জাতিক কিছু স্কলারশিপও আছে। এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে। বিশেষ করে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলি যে আমাদের বাংলাদেশের যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বিদেশে পড়াশোনা করে খরচ বহন করে নিজের খরচে নিজে পড়াশোনা করা আসলে খুবই টাফ। এটা খুবই কঠিন একটা ব্যাপার। সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে বিভিন্ন দেশে যেন স্কলারশিপ ম্যানেজ করতে পারি। আর সেই স্কলারশিপের কিন্তু অপুরন্ত সম্ভাবনা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। যেমন আমি যদি আপনার বলি তাহলে দেখবেন যে আমেরিকাতে আপনার ফুলব্রাইট নামক একটা স্কলারশিপ রয়েছে, সেই স্কলারশিপ আমরা অর্জন করতে পারি। আবার যদি আমরা এদিকে ব্রিটেনে চলে আসি, যুক্তরাজ্যের দিকে চলে আসি, সেখানে দেখব যে আমরা সেভেনিং নামে একটা স্কলারশিপ রয়েছে। তারপরে আপনার কমনওয়েলথ নামে একটা স্কলারশিপ রয়েছে। এই দুইটা স্কলারশিপ খুবই কমন। আমরা বিশেষ করে মাস্টার্সের জন্য এবং পিএইচডির জন্য এই দুইটা স্কলারশিপের জন্য আমরা চেষ্টা করতে পারি। তারপরে আপনার যদি দেখি যে আপনার জার্মানিতে দাদ নামে একটা স্কলারশিপ রয়েছে। আমাদের দেশের স্টুডেন্ট যারা রয়েছে তারা প্রতিবার এই দাদ স্কলারশিপের আওতায় তারা কিন্তু পড়াশোনা করতে যাচ্ছে। এরপরে আমরা আরও এদিকে দেখতে পারি যে ইউরোপীয় ইউনিয়নে এরাসমাস মান্দাস নামে একটা স্কলারশিপ রয়েছে, সেটাতেও কিন্তু আমাদের স্টুডেন্টরা যাচ্ছে। হাঙ্গেরিয়ান একটা স্টাইপেন্ড রয়েছে হাঙ্গেরিতে। তারপরে ইদানিংকালে আমাদের স্টুডেন্টরা চায়নাতে যাচ্ছে খুব। চায়নাতে সিএসসি নামে একটা স্কলারশিপ রয়েছে। এবং আপনি যদি জাপানের কথা চিন্তা করেন, জাপানে ম্যাক্সড নামে একটা স্কলারশিপ রয়েছে। আবার অনেকে এটাকে মনবোকাগাকুশো বলা হয়। আবার হায়ার স্টাডির জন্য, পোস্টডকের জন্য এখানে জেএসপিএস বা জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অফ সায়েন্স এগুলো রয়েছে। এগুলো হচ্ছে সরকারিভাবে স্কলারশিপ। সরকারি স্কলারশিপ ছাড়াও আপনার বিভিন্ন রকম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কিছু স্কলারশিপ প্রদান করে থাকে।
তারপরে বিভিন্ন আপনার প্রাইভেট অর্গানাইজেশন রয়েছে, তারপরে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি রয়েছে, তারাও কিন্তু ফান্ডিং করে থাকে স্টুডেন্টদেরকে আপনার বিদেশে পড়াশোনা করার জন্য। সুতরাং অপুরন্ত স্কোপ রয়েছে পড়াশোনা করার জন্য। যে এইসব স্কলারশিপ পেতে হলে স্যার কিভাবে ছাত্ররা প্রস্তুতি নিবে স্যার? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এই সমস্ত স্কলারশিপ যদি পেতে হয় তাহলে প্রথমেই যে জিনিসটা করতে হবে সেটা হলো আপনার 1 থেকে 1.5 বছর আগে থেকে তাকে প্রস্তুতিটা গ্রহণ করতে হবে, এবং এই প্রস্তুতিটা চলাকালীন সময়ে তাকে প্রথমেই আপনার যে তার যে আমি যে বলছিলাম যে তার যে এসওপি যেটা মানে স্টেটমেন্ট অফ পারপাস, যেটা তাকে প্রথমেই এসওপিটা ঠিক করতে হবে। যদি একটা স্ট্রং একটা এসওপি হয় যে কি পারপাসে কি পড়াশোনা করার জন্য সে যাচ্ছে, এই পড়াশোনাটা তার জন্য এবং আমাদের দেশের জন্য এবং ওই দেশের জন্য কি প্রয়োজন বয়ে নিয়ে আনবে, সেটা যদি সে যথার্থভাবে যদি তার এই যে এসওপিতে যদি লিখতে পারে, তাহলে এটা একটা সহায়ক ভূমিকা পালন করে। এটার সাথে সাথে তার যে স্ট্রং সিবি কারিকুলা ভাইটি যেটা, ওইটাও কিন্তু তার প্রয়োজন, একটা স্ট্রং সিবি তার প্রয়োজন। এরপরে যেটা দরকার পড়ে সেটা হলো যে আপনার 2 থেকে 3 জন আপনার প্রফেসর হোক বা এই রিলেটেড যে রিলেটেড পড়াশোনা করতে যাচ্ছে সেই রিলেটেড যে এক্সপার্ট, তাদের একটা রিকমেন্ডেশন লেটার দরকার পড়ে, এবং সে সামাজিক কার্যকলাপে অংশগ্রহণ করেছে কিনা, স্বেচ্ছাসেবামূলক কার্যকলাপে অংশগ্রহণ করেছে কিনা, এই ধরনের সার্টিফিকেশন যদি থাকে তাহলে তার জন্য মানে সহজ হয়, এই প্রস্তুতি নেওয়াটা তার জন্য সহজ। একটু আপনাকে জানতে চাইবো যে আমরা তো জানি যে এক ধরনের স্কলারশিপ এক ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। কিছু পড়াশোনার জন্য ফ্রি করে থাকে, আবার কিছু থাকা খাওয়ার জন্য একসাথে করে থাকে, আবার কিছু আছে যে বিশ্ববিদ্যালয়ে কাজ করলেও কিছু অর্থ দিয়ে থাকে। তো এক্ষেত্রে কোন কোন স্কলারশিপ আসলে কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় এটি যদি একটু আমাদেরকে বলেন। গভর্নমেন্ট স্কলারশিপ যেগুলো রয়েছে, আমি ইন দ্য মিন টাইম যে সমস্ত স্কলারশিপগুলোর নাম বলেছি, আর একটা স্কলারশিপ রয়েছে আমি এটা বলি নাই তখন, সেটা হলো অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড। অস্ট্রেলিয়াতে এটা ব্যাপকভাবে কিন্তু প্রচলিত আছে। যাই হোক, এই গভর্নমেন্ট স্কলারশিপগুলোতে আপনার অলমোস্ট সব কিছুই কিন্তু আপনার ফ্রি করা থাকে। যেমন মনে করেন যে আপনার প্রথমেই যে জিনিসটা দরকার পড়ে স্টুডেন্টদের সেটা হলো স্টাইপেন্ড। স্টাইপেন্ডের একটা গুরুত্বপূর্ণ ইস্যু। স্টাইপেন্ডটা কিন্তু তখন ফ্রি, তার স্টাইপেন্ডটা ফ্রি থাকে। এরপরে তার যে হাউজিং, অনেক ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ক্ষেত্রে কিন্তু হাউজিংটাও তার ফ্রি থাকে। এরপরে যে আসা যাওয়ার যে বিমান খরচ রয়েছে, যে আসা যাওয়ার বিমান খরচটাও কিন্তু ওই স্কলারশিপ থেকেই কিন্তু বহন করা হয়। তারপরে মান্থলি যে স্টাইপেন্ডটা, এই স্টাইপেন্ডটাও কিন্তু এই স্কলারশিপের আওতায় পড়ে যায়। সে প্রতি মাসেই কিন্তু সে স্টাইপেন্ড পাচ্ছে। তারপরে আপনার কিছু কিছু স্কলারশিপ রয়েছে, যে সমস্ত স্কলারশিপে বুকসগুলো ফ্রি পাওয়া যায়, তার যে পড়াশোনার জন্য যে সংশ্লিষ্ট বইগুলো রয়েছে সেগুলো ফ্রি পাওয়া যায়। সুতরাং আপনার অলমোস্ট এভরিথিং বলা যায় যে গভর্নমেন্ট স্কলারশিপগুলোতে ফ্রি। এছাড়াও যদি গভর্নমেন্ট স্কলারশিপ নাও হয়ে থাকে, যদি কিছু লিমিটেশন থাকে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু সংশ্লিষ্ট ল্যাবে কাজ করে আর্ন করার পসিবিলিটি রয়েছে। যেমন আমরাও কোনো ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট ল্যাবে আমাদেরকে এডিশনাল কিছু দায়িত্ব দেওয়া হতো, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে হেল্প করা হতো, তার বিনিময়ে ল্যাব থেকে আমাদেরকে কিন্তু কিছু সুযোগ সুবিধা দেওয়া হতো। এছাড়াও আপনার একটা ল্যাবে প্রথমে যাওয়ার পরে যে আশেপাশে যে সমস্ত অর্গানাইজেশন থাকে বা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে আপনার ফান্ডিং থাকে, সেই সমস্ত ফান্ডিংয়ে যদি অ্যাপ্লিকেশন করা হয় তখনও কিন্তু মাঝে মধ্যে স্টাইপেন্ডটাকে ফ্রি করে দেওয়া হয় এবং টিউশন ফিটাকেও ফ্রি করে দেওয়া হয়। সুতরাং একবার যদি ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায় বা সুযোগ পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো উইন্ডোগুলো ওপেন হয়ে যায়। সুতরাং তার জন্য তখন কিন্তু সহজ হয়ে যায়। স্যার, আপনার কাছ থেকে তো আসলে অনেকগুলো স্কলারশিপের তথ্য জানলাম। আমাদের সাধারণ শিক্ষার্থীরা স্যার এই ধরনের স্কলারশিপগুলো তথ্য কিভাবে পাবে? এখন তো আসলে এগুলা পাওয়া কোনো কঠিন কাজ নয়। প্রথমত যে জিনিসটা তাদের জানা দরকার সেটা হচ্ছে যে সংশ্লিষ্ট দেশের এম্বাসিগুলো রয়েছে, সেই এম্বাসির ওয়েবসাইটে গেলে সেই এম্বাসির ওয়েবসাইটে কিন্তু টাইম টু টাইম সার্কুলার হয়। প্রথমে জানতে হবে যে কোন দেশে আসলে কী ধরনের স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এটা যদি জানা থাকে, সেই নাম দিয়ে যদি আপনার ওই ওয়েবসাইটে যাওয়া হয়, এম্বাসির ওয়েবসাইটে যাওয়া হয়, সেখানে কিন্তু তাদের সার্কুলেশনটা পাওয়া যায়। এটা হলো একটা দিক। আর একটা দিক রয়েছে যে বাংলাদেশ সরকার থেকেও কিন্তু মাঝে মধ্যে কিন্তু আপনার ইউজিসির মাধ্যমে বা মিনিস্ট্রির মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন জায়গায় সার্কুলার দিয়ে থাকে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে সার্কুলার দিয়ে থাকে যে ওই দেশে এই ধরনের স্কলারশিপ রয়েছে, এই ডেডলাইন, তখন তারা অ্যাপ্লিকেশন করতে পারে। আবার বিভিন্ন পোর্টাল রয়েছে, বিভিন্ন পোর্টালের মাধ্যমেও কিন্তু আমরা এই তথ্যগুলো পেতে পারি। যেমন আপনার scholarship.com, তারপর আপনার masters.com, এই ধরনের অনলাইনে গেলে আপনার বিভিন্ন ধরনের পোর্টাল পাওয়া যায়, সেই পোর্টালের মাধ্যমে কিন্তু আমরা পেতে পারি। এছাড়াও যে জিনিসটা রয়েছে যে আমাদের
স্টুডেন্ট যারা ইন দ্য মিন টাইম দেশের বাইরে পড়াশোনা করছে তারাও কিন্তু মাঝে মধ্যে দেশে যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে ইনফরমেশান পাঠায়। সেই ইনফরমেশানগুলো তারা কালেক্ট যদি করে তাহলেও কিন্তু তারা তথ্য পেয়ে যাবে। স্কলারশিপ পাওয়ার পর প্রথম কি কাজ হবে ওই শিক্ষার্থীর? প্রথম যে কাজটা হবে যে বিদেশে যেতে গেলে কিছু রেস্ট্রিকশান থাকে। রেস্ট্রিকশান কি? যেমন আপনার ভ্যাকসিনেশান রয়েছে কিনা। একটা দেশে ঢুকতে গেলে বিশেষ করে ডেভেলপ কান্ট্রিগুলোতে আপনার দেখবে যে আপনার ভ্যাকসিনেশান করা আছে কিনা। তো এই ভ্যাকসিনেশনের ব্যাপারে আপনার সজাগ থাকতে হবে, এটা নিয়ে নিতে হবে। এরপরে আপনার হেলথ ইন্স্যুরেন্স করা আছে কিনা, হেলথ ইন্স্যুরেন্সটাও কিন্তু আপনার আগেভাগে করে নিতে হবে। এটার সাথে সাথে আপনার যে জিনিসগুলো দরকার, যে ভিসা প্রসেসিং সিস্টেম এটা কিভাবে করে সংশ্লিষ্ট দূতাবাস থেকে আগেভাবে ইনফরমেশন নিতে হবে। এরপরে ওই দেশে গেলে আপনার হাউজিংটা কি হবে, থাকবে কোথায়, সেটাও কিন্তু তার আগেভাগে ইনফরমেশন নিয়ে হাউজিংটাও ম্যানেজ করতে হবে। সুতরাং একটা স্কলারশিপ পাওয়ার পরে তাকে এই ধরনের প্রস্তুতিগুলো যদি থাকে তাহলে সেই দেশে তার জন্য সহজ হয়ে যায়। একজন শিক্ষার্থী যখন বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ শেষে আসলে তার দেশে এবং বিদেশে উভয় ক্ষেত্রে আসলে চাকরির কেমন সুযোগ সুবিধা রয়েছে? আসলে যারা উচ্চশিক্ষা গ্রহণ করে তাদের জন্য অপুরন্ত চাকরির সম্ভাবনা, তাদের আসলে হতাশ হওয়ার কোনো সুযোগই নাই। অনেক দেশ রয়েছে, আপনি যখন পিএইচডি করবেন, পোস্টডক করবেন, করার পরপরই আপনার কিন্তু 2 বছর বাই ল আপনি কিন্তু ওই দেশে চাকরি করতে পারবেন। ওই দেশে আপনাকে কাজ করার সুযোগ দেওয়া হয়। এটা অনেক দেশে, অনেক স্কলারশিপের ভিতরেই কিন্তু এটা রয়েছে যে অ্যাটলিস্ট আপনার 2 বছর আপনি সংশ্লিষ্ট দেশে কাজ করতে পারবেন। এরপরে আপনি যদি মনে করেন যে খুবই ক্যাপাবল এবং খুবই ভালো রেজাল্ট করেছেন, সেই ক্ষেত্রে ওই সংশ্লিষ্ট দেশেই আপনার তাদের যে মাল্টিন্যাশনাল কোম্পানি আছে এবং এই বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়ে সে পড়তে যাবে সেই বিশ্ববিদ্যালয়, ইভেন আপনার বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু সে নিজেই কিন্তু কাজ করতে পারবে, তার কাজ করার সুযোগ রয়েছে। এটা হলো বিদেশের ব্যাপার। আর দেশে এসে তো আপনার মনে করেন যে দেশেও কিন্তু এরকম সুযোগ সুবিধা রয়েছে। আমরা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপনার চাকরি করার যে অগ্রাধিকার, তারপরে বিভিন্ন রিসার্চ প্রতিষ্ঠান রয়েছে, প্রাইভেট প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু কাজ করার অপরন্ত সুযোগ রয়েছে। আপনি তো স্যার অনেকগুলো ডিগ্রি নিয়েছেন, বিদেশের উচ্চশিক্ষা গ্রহণ করেছেন, স্কলারশিপ পেয়েছেন। আপনার জার্নিটুকু জানতে চাই, উচ্চশিক্ষার স্কলারশিপ পাওয়ার পর একদম পরিপূর্ণ যদি একটু বিস্তারিত যদি বলেন আপনার জার্নিটুকু। আমি আসলে অনেকগুলা পোস্টডক করেছি, এটা সত্য। আমি জাপানের টোকিও ইউনিভার্সিটি এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি থেকে আপনার পিএইচডি করেছি। তারপর উৎসুনোমিয়া ইউনিভার্সিটিতে আপনার একটা ফেলোশিপ নিয়েছিলাম, জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অফ সায়েন্স, সেখানে আমি পোস্টডক করেছি। অস্ট্রেলিয়াতে অ্যান্ডোভার ফেলোশিপ ছিল, সেই অস্ট্রেলিয়াতে আমি পোস্টডক করে এসেছি। তারপর আমি কমনওয়েলথ ফেলোশিপে ছিলাম ইউকেতেও আমি পড়াশোনা করে আসছি। এবং আমেরিকায় আমি পোস্টডক করেছি, অ্যান্ডোভার ফেলোশিপ নামে একটা ফেলোশিপ ছিল, সেখানে আমি পোস্টডক করে এসেছি। তা আমার কাছে যেটা মনে হয় যে কোনো একটা স্টুডেন্ট যদি ডিটারমাইন্ড হয় যে আমি দেশের বাইরেই পড়াশোনা করব, এবং এই ডিটারমাইন্ড যদি এর উপরে যদি সে স্থির থাকতে পারে এবং সেই অনুযায়ী যদি চেষ্টা করে যায়, তাহলে অফকোর্স সে সাকসেস হবে। তবে যাদের আপনার সার্টিফিকেটটা একটু দুর্বল, বিশেষ করে এসএসসি এবং এইচএসসি বা আন্ডার গ্রাজুয়েট লেভেলে যাদের নাম্বার কম, তাদেরও কিন্তু হতাশ হওয়ার কিছু নাই। কারণ হলো স্কলারশিপটা শুধুমাত্র আপনার সার্টিফিকেটের যে নাম্বার বা সিজিপিএ এর উপরে কিন্তু ডিপেন্ড করে না। স্কলারশিপের জন্য আরও অন্যান্য যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলোও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে আপনার ইয়ার ক্ষেত্রে, পিএইচডির ক্ষেত্রে, যে আপনার কয়টা পাবলিকেশন আপনি করেছেন, কয়টা রিসার্চ করেছেন, এই পাবলিকেশনগুলো ইন্টারন্যাশনাল জার্নালে আপনার পাবলিশড হলো কিনা, ইমপ্যাক্ট ফ্যাক্টর কত, এই জিনিসগুলো কিন্তু এখনকার সময় খুবই গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। এই জন্য আমার প্রথম যে পরামর্শটা থাকবে সেটা হলো যে রেজাল্টের সাথে সাথে আপনার গবেষণা কর্মে আপনার কতটুকু দক্ষতা রয়েছে, আপনি কয়টা আর্টিকেল পাবলিশ করেছেন, সেই আর্টিকেল পাবলিশের উপরেই কিন্তু আপনার অনেকটা কিন্তু সুবিধা রয়েছে। যদি আপনার বেশি সংখ্যক আর্টিকেল থাকে সেক্ষেত্রে আপনি অফকোর্স আপনি বেনিফিট পাবেন। ইন আদার কেসে যে জিনিসগুলো বললাম, যে বিদেশে আপনার স্বেচ্ছাসেবকমূলক কাজগুলোকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়, আপনার লিডারশিপ ডেভেলপমেন্ট হলো কিনা, হ্যাঁ, আপনি মানে সামাজিক কর্মসূচিতে আপনি অংশগ্রহণ করেছেন কিনা, এই সমস্ত প্রুভেন ডকুমেন্ট যদি আপনার সাথে থাকে তাহলে সব কিছু মিলেই কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে, যে বিদেশে পড়াশোনা করার জন্য সহজ হবে। স্যার, যে সহশিক্ষাটা আসলে গুরুত্বপূর্ণ এটি বলছেন। স্যার, বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য যে উচ্চশিক্ষার জন্য যারা যেতে চাচ্ছে তাদের জন্য আসলে কোন কোন স্কলারশিপগুলো আসলে আপনার কাছে মনে হয় যে বেশ জনপ্রিয় বা এক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে?
হ্যাঁ, আমি যে জিনিসগুলো ইন দ্য মিন টাইম বলেছি আপনার, যে বিশেষ করে রিসেন্টলি আমাদের দেশের স্টুডেন্টরা আপনার জাপান তারপরে চায়নাতে যাচ্ছে। চায়না কিন্তু আমাদের রিসেন্টলি একটা ব্যাপক একটা উইন্ডো ক্রিয়েট হয়েছে আপনার, বিশেষ করে সিএসসি স্কলারশিপ এবং অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে তার নিজস্ব নিজস্ব ইন্টারনাল কিছু স্কলারশিপ রয়েছে, সেগুলা যদি মানে হান্ট করতে পারে তাহলে তাদের জন্য খুবই ভালো হয়। এবং জাপানের কয়েকটা স্বীকৃত স্কলারশিপ রয়েছে এবং এই স্বীকৃত স্কলারশিপগুলোতে কিন্তু ব্যাপক হারে প্রতি বছর স্টুডেন্ট নিচ্ছে। বিশেষ করে মনবো কাগাকুশু যে স্কলারশিপটা রয়েছে, সেই স্কলারশিপটা কিন্তু মানে ওয়ার্ল্ড ওয়াইড বিস্তৃত, এটা সারা পৃথিবী থেকেই কিন্তু তারা স্টুডেন্ট নিচ্ছে। সুতরাং আমাদের এই দুইটা দেশে এখন মানে অপরন্ত সুযোগ রয়েছে। তাছাড়া আপনার কোরিয়াতেও কিছু স্কলারশিপ রয়েছে গভর্নমেন্ট পর্যায়ে এবং প্রাইভেট পর্যায়েও রয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রফেসর আপনার তাদের যে প্রজেক্ট রয়েছে, প্রজেক্টের আওতায়ও কিন্তু তারা আপনার বিভিন্ন ধরনের স্কলারশিপ দিচ্ছে। আমি রিসেন্টলি আপনার ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম একটা ইউনিভার্সিটিতে, দেখলাম যে তারা যে প্রজেক্টগুলো পেয়েছে গভর্নমেন্ট থেকে, সেই প্রজেক্টের আওতায় কিন্তু তাদের এখানে মাস্টার্স এবং পিএইচডি ধরা আছে। সুতরাং তারাও কিন্তু এই মাস্টার্স এবং পিএইচডি করার জন্য বিদেশ থেকে স্টুডেন্টকে ইনভাইট করছে। সুতরাং এগুলো আসলে কি অনলাইনের মাধ্যমে যে যত বেশি খোঁজাখুঁজি করবে তার জন্য তত বেশি সহজ হয়ে যাবে। ভাষাগত দক্ষতার কথা বলছিলেন, জি, জি। এইটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, যে যেই দেশে যাবে সেই দেশের ভাষা এবং অথবা ইংরেজি ভাষায় দক্ষতা একটু যদি বলেন। ভাষাগত ব্যাপারটা আসলেই গুরুত্বপূর্ণ, এটাকে অ্যাভয়েড করার কোনো স্কোপ নেই। যেমন মনে করেন যে আমেরিকা যদি আপনি যেতে চান, অফকোর্স আপনাকে ইংলিশে পারদর্শী হতে হবে এবং আপনার টুফেলে আপনার একটা স্কোর করতে হবে, এটা আমরা সবাই জানি। আর ইউরোপিয়ান কান্ট্রি বলেন, তারপরে অন্যান্য ইংলিশ কান্ট্রিগুলোতে আপনার আইএলটিএস এর একটা ব্যাপার রয়েছে, অস্ট্রেলিয়াতে আপনার আইএলটিএস এর ব্যাপার রয়েছে। সেখানে কোনো কোনো ক্ষেত্রে 6.5 থেকে 7 পর্যন্ত বা 7.5 পর্যন্ত চায় তারা। তো ভাষার একটা অবশ্যই একটা রয়েছে, গুরুত্ব রয়েছে। আবার জাপানের দিকে যদি আসেন, কোরিয়ার দিকে যদি আসেন, সেখানে হয়তো বা ইংলিশটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, বাট তাদের যে নিজস্ব ল্যাঙ্গুয়েজ, যেটা জাপানে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ যদি আপনার শেখা থাকে তাহলে এক্সট্রা বেনিফিট আপনি পাবেন। যদিও আপনার পরীক্ষাগুলো হবে, রিসার্চটা হবে আপনার হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে, বাট আপনার টিচারদের সাথে কমিউনিকেশন করা, স্টুডেন্টদের সাথে কমিউনিকেশন করা এবং পাবলিকের সাথে কমিউনিকেশন করার জন্য কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজটা খুবই প্রয়োজন। সুতরাং ওই সংশ্লিষ্ট দেশের যে যে ভাষা যেটা রয়েছে, সেই ভাষার উপরে যদি আপনার পারদর্শী হতে পারেন তাহলে অফকোর্স আপনি এক্সট্রা বেনিফিট পাবেন। এবং এখন আসার কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশেও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ স্কুল রয়েছে, ভাষা শিক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। আপনি যদি স্কলারশিপটা আগে এনশিওর হতে পারেন তাহলে আপনার যাওয়ার আগে যে সময়টুকু পাবেন সেই সময়টুকুতেও যদি আপনি পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনার ভাষার ব্যাপারে আপনি অনেকটা পারদর্শী হতে পারবেন। ইন এডিশন টু দ্যাট, আপনি যখন বিদেশে যাবেন তখন কোনো কোনো জায়গায় আপনার মাস্টার্স কোর্স বা পিএইচডি কোর্স শুরু করার আগে একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু ভাষার একটা সময় দেওয়া হয় শেখার জন্য, ল্যাঙ্গুয়েজ কোর্স করানো হয়। এই ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয়েও কিন্তু আপনার ভাষাটা শিখে নিতে পারেন। তবে আগেভাগে যদি আপনার জানা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এক্সট্রা বেনিফিট অবশ্যই পাবেন। একটি জিনিস আপনি বলছিলেন সেটি হচ্ছে সহশিক্ষাটা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে যদি একটু বিস্তারিত জানতে চাই যে পড়াশোনার একাডেমিক কার্যক্রমের বাইরেও সহশিক্ষাটা আসলে কিভাবে ভূমিকা রাখে, যদি একটু বলেন বিস্তারিত। কখনো কখনো দেখা যায় যে বিভিন্ন ডিজিজের আউটব্রেক, হ্যাঁ, বিভিন্ন এলাকায় বিভিন্ন ডিজিজের আউটব্রেক হলো। একটা ডিজিজের আউটব্রেক যখন হয় তখন সেখানে যদি আপনার ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন পড়ে, আপনি একটা টিম নিয়ে যদি সেখানে আপনি ভ্যাকসিন দিতে যান তাহলে এটা আপনার একটা স্বেচ্ছাসেবকমূলক একটা কাজ হলো। আবার কোনো কোনো ক্ষেত্রে ধরেন যে আপনার রয়েছে যে আপনার যে শীতের সময় মানুষের শীতের কষ্ট হচ্ছে, সেইখানে আপনার একটা স্বেচ্ছাসেবকমূলক কাজ হিসাবে আপনার শীতবস্ত্র বিতরণ করলেন, সেখানেও কিন্তু আপনার যেতে পারেন। আমাদের দেশে যে রোহিঙ্গা ইস্যু আছে, রোহিঙ্গাদের আপনার অনেক ধরনের প্রবলেম আছে, সেইখানে যদি আপনি যে তাদেরকে যদি সেবামূলক কিছু কার্যকলাপের সাথে যদি অ্যাড হতে পারেন, হ্যাঁ, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কিছু কাজ করতে পারেন, সেটাও কিন্তু আপনার নলেজকে, আপনার এক্সপিরিয়েন্সকে আপনার এনরিচ করবে। সুতরাং অনেক ধরনের স্বেচ্ছাসেবকমূলক কাজ রয়েছে, সেগুলোতে পার্টিসিপেট করলে আমার মনে হয় যে সেগুলো এক্সট্রা বেনিফিট বা এক্সট্রা পয়েন্ট হিসাবে কাজ করবে। আপনার কাছে একটু শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যারা এখন প্রস্তুতি নিচ্ছে বাইরে যাওয়ার জন্য, উচ্চশিক্ষার জন্য, স্কলারশিপ পাওয়ার জন্য, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আমার পরামর্শ একটাই, যে হতাশ হওয়া যাবে না। একবার যদি না পারে তাহলে আরেকবার দেখতে হবে। তবে মন যদি স্থির থাকে যে আমি দেশের বাইরে পড়বই, তাহলে অফকোর্স সে সাকসেস হবেই। এবং সেই জন্য একবার যদি ফেলিউর হয়, হতাশ না হয়ে বারবার তাকে চেষ্টা করতে হবে। কারো রেজাল্ট যদি একটু কমও থাকে, সেক্ষেত্রে অন্যান্য দিকগুলো যদি তার স্ট্রং থাকে, বিশেষ করে আমি যে কথাটা বললাম যে পাবলিকেশন এবং ল্যাঙ্গুয়েজ এবং স্বেচ্ছাসেবকমূলক কিছু কাজ, এই তিনটা জিনিস এবং তার যে একাডেমিক যে কোয়ালিফিকেশান তো রয়েছে,
এই 4টা জিনিস হলো মূল বেসিস। এই 4টা জিনিসের উপরে বেসিস করেই আসলে কিন্তু ডিটারমাইন করে আর কি যে কোন দেশে সে যাবে এবং কি ধরনের স্কলারশিপ পাবে সেগুলো কিন্তু নির্ধারিত হয়। সুতরাং হতাশ না হয়ে বারবার চেষ্টা করতে হবে, ইনশাল্লাহ একবার না একবার আপনার সাকসেস হবেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা দেশের কিছু চাকরির খবর জানবো। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে নতুন একজন অতিথি নিয়ে হাজির হব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো।